সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী সাহসী ভূমিকা রেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের মাধ্যমে উনি যখন বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের দায়িত্ব পাওয়ার ওই সময়কালীন সময়ে উনি যখন দায়িত্ব পেলেন, এর আগেই 1971 সনে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন মানুষ অমানিসার অন্ধকারে হাবুডুবু কাঁদছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মেজর হিসেবে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একজন সাহসী দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা, একজন চৌকস সামরিক কর্মকর্তা ছিলেন উনি পাকিস্তান মিলিটারি একাডেমির, যিনি নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই, পরিবারকে এক প্রকার বিপদে রেখেই কিন্তু উনি স্বাধীনতা সংগ্রামে নিজেকে সমর্পিত করেছিলেন। এমন একজন মানুষ যিনি তার সামরিক জীবন থেকেই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছিলেন। উনি বাংলাদেশের একটি প্রেক্ষাপটে যখন বাংলাদেশের উনি ক্ষমতা আরোহণ করলেন, এরপরে উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের প্রবক্তা হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পারলেন, প্রমাণিত করতে পারলেন। বিএনপি নামক এই যে দল, যে দলটি আজকে বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় একটি দলে ইতিমধ্যে পরিণত হয়েছে, সেই দলকে উনি প্রতিষ্ঠিত করেছিলেন। একজন মানুষ তার স্বল্পকালীন রাষ্ট্রপতি থাকাকালীন সময় সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে পরিচিত করেছিলেন। কিভাবে পরিচিত করেছিলেন? একজন বক্তা এখানে বললেন যে সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ কিন্তু আমাদের স্লোগান না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে কিন্তু পরিণত করেছিলেন। সেই ক্ষণজন্মা রাষ্ট্রপতি একজন রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীতে পরিচিতি পেয়েছিলেন। আমরা তার প্রতিষ্ঠিত দলকে ভালোবেসেই কিন্তু বাংলাদেশের রাজনীতি করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বরণের পরে ওনার সহধর্মিণী, অত্যন্ত সৎ আরেকজন মহিয়সী নারী, যিনি বাংলাদেশকে এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কোন আপোষের কাছেই কিন্তু উনি মাথা নত করেন নাই। করেছিলেন? করেন নাই। যেই কারণে তাকে বাংলাদেশের মানুষ কিন্তু আপোষের নেত্রী হিসাবে ভূষিত করেছিলেন। আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরপর ওনাকে একটি মিথ্যা মামলায়, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। এক পর্যায়ে একটি মিথ্যা মামলায় ওনাকে কারাগারে নিয়ে গেল, অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজা দিল। তারপরেও কিন্তু কোন সরকারের সাথে উনি আপোষ করেন নাই। জিয়া পরিবারের আরেকজন উত্তরসূরি, আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক, সাংগঠনিক অভিভাবক, যিনি 1000 মাইল দূর থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে। এই হাসিনা বাংলাদেশে অত্যাচারের রাম রাজত্ব রেখেছিলেন 15.5 বছর। এর আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরের অত্যাচারকালীন সময় ধরে 17.5 বছরেরও কিছু বেশি সময় বাংলাদেশে আমরা নির্যাতিত ছিলাম। ওই সময় আরেকজন স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মাটিতে যিনি আবির্ভূত হলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আবার বাংলাদেশের মানুষকে আচার আলো
দেখালেন। পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা উনি স্থাপন করতে পারলেন যে ডিজিটাল পদ্ধতিতে স্কাইপে এবং জুমের মাধ্যমে একটি বৃহৎ রাজনৈতিক দলকে কিভাবে নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই 24শে জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে কিন্তু বাংলাদেশে যখন সফল হলো, সেটা আপনারা যারা প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, রাজনৈতিক সাপোর্ট আপনাদের সমর্থনের মাধ্যমে জুলাই আগস্ট বিপ্লবকালীন সময়ে আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, এই সমস্ত সহযোগিতা বাংলাদেশের মানুষ কিন্তু মনে রেখেছে। পাশাপাশি আপনি একটা জিনিস খেয়াল করেন যে জুলাই এবং আগস্টের বিপ্লব কিন্তু ওই আপনার যেটা 20-21 দিনের যে আন্দোলন, যারা আজকে বলতেছে যে আন্দোলনের ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সম্পূর্ণ ভুল কথা। ধরেন আপনি একটি পিলারকে ভাঙবেন, আপনার আগে 99 জন মানুষ এই পিলারটার মধ্যে আঘাত হানলো, 100তম ব্যক্তির আঘাতে পিলারটা পড়ে গেল, তার মানে 100তম ব্যক্তি কিন্তু এটা ফেলে দেয় নাই। এর আগে 99 জন কিন্তু পর্যায়ক্রমিক ভাবে ওই পিলারটাকে আঘাত করেছে। 1 থেকে 99টা আঘাতে ওটা দুর্বল হয়েছে, 100তম আঘাতে গিয়ে ওটা পতিত হয়েছে। এই যে 15.5 বছর যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের দীর্ঘ ইতিহাস, অত্যাচারের ইতিহাস, আওয়ামী লীগের অত্যাচার দীর্ঘ দেড় যুগ 18 বছরের প্রায় কাছাকাছি সময় পর্যন্ত বিএনপির যে অত্যাচার ভোগ করেছে, প্রায় আপনার 50 লক্ষাধিক নেতাকর্মী নামে মামলা ছিল, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছিল, নিহত হয়েছিল। এর মধ্যে এত অবদান, এত আপনার রাজনৈতিক এত অত্যাচারের মধ্যেও কিন্তু বিএনপি কোনোদিন একদিনের জন্য বিএনপি কিন্তু আন্দোলনের মাঠ থেকে পিছু হটে নাই। প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু বিএনপিকে মাঠেই রেখেছিলেন। এই 17 বছরে প্রায় 5 বার আমি কারাবরণ করেছি, এই 17.5 বছরে প্রায় 5 বার আমি কারাবরণ করেছি। সর্বোচ্চ কারাবরণ ছিল আমার একটানা 11 মাস। এই যে বিএনপির নেতা কর্মীদের এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে একটি মহল আজকে উড়িয়ে দিতে চায়, এটা কিন্তু সম্ভব না। বাংলাদেশের মানুষ জানে যে এই যে ইতিহাস জিয়া পরিবারের হাত ধরে শুরু হয়েছে 1971 সাল থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে, সেটা আজকে পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এই জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়ার জন্য কিন্তু প্রতিনিয়তই উনি কিন্তু মানুষের সামনে কিন্তু উপস্থাপন করছেন তার নতুন নতুন চিন্তা ভাবনা, এবং বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে এই তার বক্তব্যগুলোকে মনে প্রাণে কিন্তু নিচ্ছে। এই জন্য আপনাদের কিছু দায়িত্ব আছে। আমি একটি কথা আপনাদেরকে আজকে বলি যে আমি কিন্তু মালয়েশিয়াতে যে এই যে আমার আশা, এটা কিন্তু আপনাদের যুবদল মালয়েশিয়ার শাখা কিন্তু আমাকে রিকোয়েস্ট করে নাই, মালয়েশিয়ার শাখা কিন্তু আমাকে বলেন যে আপনি আসেন। আমি যেহেতু সংগঠন করি, আজ থেকে 22 বছর আগে প্রথম আমি মালয়েশিয়াতে সফর করি, তখন আমি যুবদলের সর্বশেষ সদস্য ছিলাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির। তখন ছিল আমাদের বরকতুল্লাহ বুলু ভাই প্রেসিডেন্ট এবং মোয়াজ্জেম হোসেন আলাল ছিল সাধারণ সম্পাদক। ওই কমিটির সর্বশেষ একজন সদস্য ছিলাম। এটা এই কারণে বললাম যে মালয়েশিয়াতে আসা আমার প্রায় এই পর্যন্ত মালয়েশিয়াতে আমার 25-30 বারের মতো আসা। এমনি ব্যক্তিগত কাজে আমি এসেছিলাম, হয়তো ঘুরতে এসেছিলাম, বিভিন্ন কাজে এসেছিলাম। এবারের এই মালয়েশিয়া আসাও কিন্তু আমার একটা ব্যক্তিগত সফর। গত 5 বছর যাবৎ দায়িত্বকালীন আমি এই আপনারা হয়তো জানেন যে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার আগে আমি বরিশাল টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। তৎকালীন সময় 2 বছর, এরপরে প্রায় 25 মাস সাধারণ সম্পাদক, এরপরে আবার প্রায় আজকে 7 মাস, প্রায় 5 বছর এই দায়িত্বকালীন সময়ের কারণে আমি বাংলাদেশের বাইরে কোথাও যেতে পারি নাই। শুধু জেল থেকে বের হওয়ার পর একবার আল্লাহ সুযোগ দিয়েছিল উমরা করার জন্য আমি সৌদি আরব গিয়েছিলাম। তো এবার পরিবারকে নিয়ে একটু বাইরে সময় কাটানোর জন্য আমি আমাদের প্রিয় অভিভাবকের কাছে
ছুটি চাওয়ার পর উনি আমাকে ছুটি মঞ্জুর করেছেন এবং উনি তখন বললো যে তুমি যখন যাবা একটি সাংগঠনিক মিটিং করে আসো। তখন এই মিটিং এর কথা আমি জাহাঙ্গীরকে বললাম যে জাহাঙ্গীর, আমি যেহেতু মালয়েশিয়া যাচ্ছি, আমার ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু এটা আমার আশা। এখানে কেউ কিন্তু আমাকে আনার জন্য বলে নাই যে আপনি আসেন, মালয়েশিয়া আসেন, প্রোগ্রাম করেন। আমি যেহেতু সংগঠন করে এই সংগঠনের সভাপতি হিসেবে জনাব তারেক রহমান সাহেব আমাকে নির্বাচিত করেছেন, আমার যে দায়িত্বের জায়গা থেকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু পরিচিত হই, আপনাদেরকে একটু আমি দেখি। আমাকে যেহেতু কাজ করতে হবে, ইতিমধ্যে আপনারা দেখেছেন গত সপ্তাহে আমরা প্রায় 10টি জেলা ইউনিট করেছি বাংলাদেশে। এর মধ্যে অন্যতম জেলা বগুড়া জেলা করেছি, ফেনী, দিনাজপুর, খুলনা মহানগর, খুলনা জেলা। আর বহির্বিশ্বের করেছি আমরা ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের কমিটি করেছি, এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ, বগুড়া জেলা, বগুড়া মহানগর, 10টি ইউনিট আমরা কমিটি ঘোষণা দিয়ে এরপরে আমি একটু ছুটি নিয়ে 7 দিনের জন্য ছুটি নিয়ে আসলাম। আপনাদের চিন্তা করলাম আপনাদের সাথে আমার দেখা করাটা দরকার, কি দরকার ছিল, এটা আমার একান্ত নিজস্ব ইচ্ছায় কিন্তু আমি এসেছি। কেউ কিন্তু আমাকে বলে না যে আপনি আসেন বা আপনি এখানে, আমি এটা নিতেন, কেউ জানে না কিন্তু আমি 3 দিন আগে কিন্তু মালয়েশিয়া এসেছি। আমি আজকে ৪র্থতম দিন। আমি কোন হোটেলে আছি অনেকেই জানে না, কিন্তু আপনাদের নেতৃবৃন্দ, আমি কাউকেই জানাই নাই। আমি আমার নিজস্ব ওয়েতে এসেছি। আজকে আমি আপনাদেরকে বলে আমি ঢাকা থেকে আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট করে আমি হোটেল বুকিং দিয়ে এসেছি। আমি উঠেছি এখানে গ্র্যান্ড মিলেনিয়ামে আমি উঠেছি 4 দিন, আজকে 4 দিন। আগামীকাল আমি মালয়েশিয়া থেকে চলে যাব সিঙ্গাপুরে, ওখানে 2-3 দিন থেকে আমি চলে যাব। এ হলো আমার একটা ব্যক্তিগত সফর। এই ব্যক্তিগত সফরের মধ্যে আমি আপনাদের সাথে একটি সাংগঠনিক মত বিনিময় সভা করছি। আপনারা কিন্তু অনেকে ভুল বুঝতেছেন যে এটা মত বিনিময় সভা। অ্যাকচুয়ালি কর্মী সম্মেলন এক জিনিস, সম্মেলন হলে আপনারা হয়তো চিন্তা করতে পারতেন যে আমি কমিটি করার জন্য এসেছি, বাট এটা একটা কমিটির প্রসেসের মধ্যে আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখার জন্য এখানে এসেছি। কিন্তু আমি হতাশ হয়েছি আপনাদের বক্তব্য শুনে। এখানে ইউনিটের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা সাধারণ সম্পাদক যারা বক্তব্য দিলেন, আমি কারো একজন বোধহয় কাজল নামে একটা ছেলে বক্তৃতা দিল, কোন ইউনিটের কাজল তার বক্তব্যটা একটু আমার কাছে ভালো লেগেছে। এখানে যতগুলো বক্তব্য দিয়েছে, আর কারো বক্তব্যের মধ্যে আমি কিন্তু কোনো রাজনৈতিক কোনো কিছু পাই নাই। হয়তো হতে পারে আপনারা এখানে ব্যবসা করেন, কাজ করেন, কাজের ফাঁকে ফাঁকে রাজনীতি করেন, কিন্তু আপনাদেরকে রাজনীতিটা জানতে হবে, রাজনীতিও জানতে হবে। কিন্তু যে আপনারা যে এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে 15 বছর জাহাঙ্গীর এই ইউনিটের প্রেসিডেন্ট, আমি জানি না আপনাদের নিয়ে কি কি কর্মশালা করেছে, কি করেছে, রাজনৈতিক কোনো কাজ করেছে কিনা আমি জানি না। আমি আপনাদেরকে বলি, 2002-তে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছিল বরকতুল্লাহ বুলু এবং মুয়াজ্জেম হাসান আলাল। ওই কমিটির আমি একজন সদস্য ছিলাম, সর্বশেষ সদস্য। এরপরে 2007 সালে সৈয়দ মুয়াজ্জেম হাসান আলাল এবং সাইফুল আলম নীরব শেষ সাধারণ সম্পাদক হয়। ওই কমিটির আমি প্রথম বন পরিবেশ সম্পাদক ছিলাম, পরে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাকে প্রমোট করেছিল। এবং তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক যে সাইফুল আলম নীরব ছিল, ও আমার খুব ক্লোজ বন্ধু। আমরা এক সময় ঢাকা মহানগর রাজনীতি শুরু করেছিলাম। আমি যখন মতিঝিল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, তখন সাইফুল আলম নীরব তেজগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল। পরবর্তীতে আমি মতিঝিল থানার একটা বৃহৎ থানা, যেটা এখন 5টি থানা হয়েছে ঢাকাতে, সেই থানার কাউন্সিলে ভোটাভুটিতে ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম। এরপরে ওই সময় সাইফুল আলম নীরব ওখানে আবার নির্বাচিত সিলেক্টেড প্রেসিডেন্ট ছিল তেজগাঁও থানার। এরপরে সে মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আমি সহ সাধারণ সম্পাদক ছিলাম। এইভাবেই আমরা সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকেই কিন্তু রাজনীতি একই গ্রাউন্ড থেকে আমাদের উঠে আসা মহানগর রাজনীতি। এর পাশাপাশি আমি একটি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত এজিএস ছিলাম ঢাকা। তো এখন কথা এই কারণে বললাম যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমার 40 বছরের রাজনৈতিক। এই ছাত্রদল শুরু করেছি 1986-তে, ওই হিসাব করলে প্রায় 39-40 ইয়ার্স আমার কিন্তু এই জাতীয়তাবাদী রাজনীতির এই পাঠশালার মধ্যে কিন্তু আমি এখনো আছি, ছাত্র হিসেবে আছি, আপনারা মনে করতে পারেন। এরপরে
এরপরে 2014 কিংবা 15-তে নীরব টুকু কমিটি হলো, ওই কমিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম 5 নাম্বার। তখন বরিশাল বিভাগের দায়িত্ব পাওয়ার পরে আমি বরিশালের 84টি উপজেলা বা পৌর শাখার মধ্যে প্রায় 90% কমিটি আমি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ করতে পেরেছিলাম। এই তখনই পার্টির হাইকমান্ডের নজরে আমি পড়েছিলাম খুব সম্ভবত বরিশালে কাজ করাকালীন সময় থেকে, বরিশালের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই বরিশাল একটা ক্রিটিক্যাল জেলা। প্রায় 4-5টা জেলাতে আমার উপর হামলা করেছিল আওয়ামী লীগ, মামলা করেছিল। ওই সময় যে কোনো কারণে হোক পার্টি হাইকমান্ড তখনই খুব সম্ভবত দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওই সময় আমাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন, যেটা পরবর্তীতে আমি বুঝতে পেরেছিলাম। এরপর তো আমাদের কমিটি হলো 2022-এ সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি, আমাকে সাধারণ সম্পাদক করে। এরপর 14 মাস পরে আমাকে জেলে নিয়ে গেল সরকার। দায়িত্বকালীন 14 মাসের পরেই আমাকে জেলে নিয়ে গেল ইলেকশনের প্রায় 10.5 মাস আগেই। একদম টানা 11 মাস আমার জেল জীবন। এর মধ্যে প্রায় 9 বার আবার জামিন হলো, 9 বারে আবার 9টা নতুন মামলাতে আমাকে অ্যারেস্ট করলো গেট থেকে। যাক, এই সমস্ত নির্যাতন বাংলাদেশের অনেক মানুষই ভোগ করেছে। আমি শুধু আপনাদেরকে বলছি যে আপনারা যে 15 বছরের কমিটির কথা বলছেন, এই কমিটিটা 15 বছর আছে, কোনো না কোনো কারণ ছিল। আওয়ামী লীগের 15.5 বছর কিন্তু রাজনৈতিক প্রচেষ্টা বাংলাদেশে নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ। আমাদের এমন অবস্থা ছিল, আমরা কোনো জেলায় যেতাম, হোটেল ভাড়া দিত না আমাদের কাছে, বিএনপিকে অডিটোরিয়াম দিত না একটা মিটিং করার জন্য। অনেক প্রবলেম নিয়ে কিন্তু আমাদের এই রাজনীতি করতে হয়েছে। হ্যাঁ, এখন যে কমিটিটা আমাদের স্ট্যান্ডিং সেন্ট্রাল কমিটি, মুন্না এবং নয়ন কমিটি, আপনাদেরকে আমি একটা এনশিওর করতে চাই, এই কমিটিটা অত্যন্ত, এই যে আমরা আজকে 7 মাস যাবত কাজ করছি, আপনাদের কাছে বিনীতভাবে একটা অনুরোধ বলেন, নির্দেশ বলেন। আপনারা কিন্তু, আমি এখানে আসার পর 2-একটা ঘটনা শুনতে পেরেছি, এগুলো বলার দরকার নাই। আপনারা কারো পিছিয়ে দৌড়াদৌড়ি করলে কিন্তু কোনো লাভ নেই কমিটি পাওয়ার জন্য। আপনাদের কেউ তো মিথ্যা কথা বলতে পারে যে আমার সাথে অমুকের সাথে সম্পর্ক ভালো, আসো দেখা করি, এই সমস্ত প্রলোভনে কিন্তু আপনারা পড়বেন না প্লিজ। এই যে দেখেন, আমরা ইউকের কমিটি করলাম, সরাসরি পার্টির যিনি অভিভাবক ওনার সাথে আলাপ আলোচনা করেই কিন্তু এই কমিটিগুলো আমরা করি। বিশেষ করে বহির্বিশ্বের কমিটি করার ক্ষেত্রে আমরা সরাসরি পার্টির হাইকমান্ডের সিদ্ধান্তের মধ্যেই কিন্তু আমরা কমিটি করি। এবং এই ক্ষেত্রে ভাই একটু হাসাহাসি করতেছেন, কি একটু বন্ধ করবেন, একটু বাইরে গিয়ে হাসেন প্লিজ। হ্যাঁ, এই যে কমিটি, আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। বিদেশের কমিটির ক্ষেত্রে সাধারণত এই ভুলগুলো আপনাদের মধ্যে যারা প্রার্থী থাকেন তাদের মধ্যে কিন্তু ভুল হয়। কারো পিছনে আপনারা গিয়ে হয়তো ঢাকাতে একজনকে আপনার মনে হচ্ছে সে খুব প্রভাবশালী নেতা, তার পিছনে ঘুরলেন কমিটির জন্য, কোনো লাভ হবে না। কিন্তু আপনাদেরকে এনশিওর করছি যে কমিটি হবে একদম অন্তত যুবদলের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশে এখন যে কমিটি করছে, ক্রাইমলেস কমিটি করছে, ক্রাইমলেস চেষ্টা করছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু আমরা কোনো ক্রাইম করে কোনো কমিটি করবো না ইনশাল্লাহ। কারণ এই যে আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পদে এনেছেন, উনি তো আমাকে দেখে এনেছেন, ঠিক না? আমি যদি আপনাদেরকে দেখতে গিয়ে এখানে হয়তো আমাদের ভুল হইতে পারে, আপনাদের কাছ থেকে ডাটা নিচ্ছি। হ্যাঁ, যেমন আমাদের কাছে আপনাদের মালয়েশিয়া বিএনপি একটা কমিটি পাঠিয়েছে, তার মানে এই নয় যে কমিটি দেখেই কিন্তু আমরা কমিটি করব। তারা একটা প্রস্তাব আমাদের কাছে দিয়েছে, এটা কিন্তু এনশিওর করে না যে তাদের কথা, কারণ আমাদেরকে জানতে হবে। আপনাদেরকে আমি আরেকটি প্রসেস বলবো না, শেষে এর মধ্যে একটা কথা বলি। আমাদের এটা এনশিওর করতেছি, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক অত্যন্ত সৎ মানুষ, আমিও ঠিক ওইভাবে কাজ করার চেষ্টা করি। এবং অতীতে যে এই যে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি, আপনারা যদি ঢাকাতে যান আমাদের সম্পর্কে, দুজনের সম্পর্কে জানতে পারবেন যে আমরা কিভাবে ট্রান্সপারেন্টলি কাজ করি। ট্রান্সপারেন্টলি আমরা কাজ করি, একদম স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করি। এখন আপনাদের এখানে তো আমি একদিনে আপনাদের নেতৃত্বের কোয়ালিটি কিন্তু বুঝতে পারবো না, কিন্তু কিছু কিছু বোঝার ক্যাপাসিটি আমাদের কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে 40 বছরের অভিজ্ঞতায়। হ্যাঁ, কেমনে ধরেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি অনেক কিছু বুঝতে পারবো, ঠিক না?
আচ্ছা, একজনের সাথে যদি আমি আধা ঘন্টা পার্সোনাল ধরেন, আপনারা যারা মনে মনে ইচ্ছা করছেন যে আপনি সভাপতি হবেন, আপনি যোগ্য, কিন্তু আপনি আমাকে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য। সেই প্রমাণের রাস্তা কি? সেই প্রমাণের রাস্তা কি? আপনাদেরকে হয়তো ঢাকা যারা প্রার্থিতা ঘোষণা করবেন আমাদেরকে জানাবেন, আমরা একটা ইমেল বা একটা নাম্বার দেবো আমাদের দপ্তরে, সেখানে আপনাদের ডকুমেন্টস গুলো পাঠাবেন। কিভাবে পাঠাবেন আমি বলে দিয়ে যাবো, ওটা একটু ফলো করতে হবে। আমার কাছে দিলে লাভ নাই, কিন্তু আমাদের দপ্তরে দিতে হবে। আপনারা হার্ড কপি পাঠাবেন বাই পোস্ট অথবা কারো মাধ্যমে হার্ড কপি, এবং আপনারা পিডিএফ ফাইল দিবেন আমাদের দপ্তরের দপ্তর সম্পাদক আছে সোহেল এবং মিনহাজ, আপনারা বোধহয় জানেন না? এই দুজনের কাছে, দুজনের নাম্বার প্রয়োজন বোধহয় আপনাদের সভাপতি জাহাঙ্গীর দিয়ে দিবে। আপনারা তাদের কাছে আপনাদের ডকুমেন্ট দিবেন, আপনাদের ডেডিকেশনের ফাইল দিবেন, সংগঠন করতে গিয়ে আপনি সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে ছিলেন কিনা ওইটাও আমরা দেখব। ইতিপূর্বে কেউ বহিষ্কৃত হয়েছিলেন কিনা বা সংগঠনকে কেউ অমান্য করছেন কিনা সেটাও আমরা দেখব। আর এখানে অত্যন্ত আমার কাছে খুব অবাক লাগছে, আপনাদের কেউ কেউ বক্তব্য দিলেন আপনারা কোনো কমিটি দিলে আমরা মানি না। এই ধরনের নেতা কর্মী তো আমরা চাই না। সংগঠন করতে হবে, সংগঠনকে মানতে হবে। আপনারা মনে করবেন না যে আমরা বাংলাদেশে থেকে দুর্বল নেতৃত্ব দিচ্ছি, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা বিদেশে বলছেন যে অত্যাচারিত হয়েছেন, আর আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে আমরা কিভাবে নির্যাতিত ছিলাম? আপনি কি চিন্তা করতে পারেন যে এই জুলাই আগস্টের মধ্যে আমার পরিবারের কোন সদস্য বাসায় থাকতে পারে নাই, আমার স্ত্রী আমার সন্তানটা পর্যন্ত পালিয়ে বেড়াতে হয়েছে? এরকম অসংখ্য নেতা কর্মীদের কিন্তু একই অবস্থা ছিল, যারা আমরা পরিবার দিয়ে পালিয়েছি, এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমাদের আবার মাঠে থাকতে হয়েছে। আপনি 15, 16, 17, 18, 19 জুলাইতে যদি আপনি যুবদল পেজ ফলো করে দেখবেন যে আমরা কে কোথায় মাঠে ছিলাম। কারণ এবার আমাদের সামনে রাস্তা দুটাই ছিল, হয় শেখ হাসিনার পতন, না হলো আমাদের জেলখানা অথবা মৃত্যু। আমরা এবার নিজের জীবনকে আমরা বাজি রেখেই কিন্তু রাস্তায় ছিলাম। এখন আপনাদের সাথে আরেকটা কথা, আরো দু একটা কথা বলি যদি আপনাদের সময় থাকে। আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতাকে কিন্তু উনি নিজেই বলেছে আর দেশটা বলবেন না। উনি 18 কোটি মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করার জন্যই কিন্তু এখন সংগ্রাম করছেন না? প্রিয় নেতা ইতিমধ্যেই কিন্তু 31 দফার, আরো 2 বছর আগে কিন্তু 31 দফার সংস্কারের কথা কিন্তু বলেছেন না? 31 দফা যদি মনে না রাখতে পারেন, দু একটা কথা কিন্তু আপনার মনে রাখা খুব ইজি। যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে উনি বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে ভিত্তি ধরে, ধরেন একটা পরিবারের 10 জন মেম্বার সদস্য, সেখানে 4 জন মেম্বারের জন্য খাদ্যে ভর্তুকি দিবেন, বা যেটাকে আপনি বলে যে আপনাকে একটি প্রণোদনা দিবেন। সেটা এরকম হতে পারে যে 10 জন পরিবারের মধ্যে 4 জনের এক মাসে 3000 টাকা রাষ্ট্র দিবে, 3000 টাকা। ও 10 জনকে কিন্তু দিবে না, 4 জনের জন্য 3000 টাকা করে দিবে। বাংলাদেশে ধরেন যদি 20 কোটি লোক থাকে, 20 কোটি লোক এই মুহূর্তে যদি ধরেন, আপনি এভারেজে যদি আপনি 5 জন করে ধরেন, 5 জন করে যদি প্রতি ফ্যামিলিতে এভারেজ করেন, তাহলে 4 কোটি ফ্যামিলি, 4 কোটি পরিবার। এই 4 কোটি পরিবারকে 3000 করে প্রত্যেক মাসে দিবেন। তো এটা দিবেন কার নামে? পরিবারের কর্ত্রী, মানে একজন ভদ্র মহিলা, এইটার রিকগনাইজ থাকবেন একজন ভদ্র মহিলা। তো উনি যখন দেখবে যে মাসে 3000 টাকা, এক বছরে 36,000, 36,000 টাকা, 5 বছরে কত হবে? 1,80,000। তখন উনি টের পাবে যেটা কি পেল। প্রথম বছর কিন্তু প্রথম মাসে বুঝতে পারবে না, 1 বছর পরে একটু বুঝবে। 5 বছর যদি ওই টাকাটা সে জমায় রাখে, যে রাষ্ট্র তো আগে দেয় না এখন দিচ্ছে, তাহলে কত হলো? 1,80,000 টাকা। তাহলে ওই পরিবারের একটি শক্তির জায়গা তৈরি হলো। এবং আমি জনাব তারেক রহমানের সাথে যে আমার যে কাজ করার সৌভাগ্য, একদম সরাসরি কত 5 বছর, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে এমনও সময় আমাদের গেছে যে
অনেক ঘন্টার পর ঘন্টা ঘন্টা আমরা কাজ করেছি। এই যে উনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান মানুষ কিন্তু, এবং উনি কিন্তু কোনো কথা সলিউশন, আপনার এখানে অনেক অনেক কথা বক্তব্য দিলেন কিন্তু, যে বললেন এই কমিটি চাই না, ওরকম চাই, কিন্তু কেউ কিন্তু একটা মীমাংসিত সমাধান দেন নাই যে আপনি কি চান। কেউ কিন্তু সমাধান দিতে পারেন নাই, সবাই কিন্তু বিপ্লবী বক্তব্য দিয়ে চলে গেছে। কেউ কিন্তু বলে নাই যে ঠিক আছে আমাদের এখানে জনাব কামাল উদ্দিন আছেন, সে খুব যোগ্য, এইভাবে সে যোগ্যতা রাখে, তাকে আপনি চিন্তা করতে পারেন। কারণ মধ্যে কিন্তু কনস্ট্রাকটিভ কোনো বক্তব্য কিন্তু আপনারা আমাকে দিতে পারেন নাই, যেটার ভিত্তিতে আজকে আমি হয়তো এক দুজনকে সিলেক্ট করার মতো জায়গায় যেতে পারতাম, আমি কিন্তু পাই নাই। এই কারণে আপনাদেরকে কিন্তু যখনই কমপ্লেইন করবেন এটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সব সময় কিন্তু কোনো উনি কিন্তু প্রবলেমকে ইস্যু করে না, উনি সমাধানটাকেই কিন্তু উনি প্রতিষ্ঠিত করেন। আমরাও কিন্তু ওই রাজনীতিটাই ফলো করছি। উনি আরেকটি পরিকল্পনা কিন্তু ওনার মধ্যে উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, স্বাস্থ্য কার্ড, এবং সেটা উনি বলেছেন যে যুক্তরাজ্যের NHS ন্যাশনাল হেলথ সার্ভিস যেভাবে পরিচালিত হয়, মানুষকে ওইভাবে স্বাস্থ্য কার্ডের আওতাধীন করে উনি স্বাস্থ্য ব্যবস্থাকে উনি পরিচালনা করবেন। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এমন 50-এর পরেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু রোগে এবং অসুখের মধ্যে জর্জরিত থাকে। ওই পরিবার কিন্তু ওই ট্রিটমেন্টের পেছনে খরচ করতে করতে কিন্তু অনেক পরিবার একদম সর্বশান্ত হয়ে যায়। ওই যে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে এমন একটা পলিসির মধ্যে নেবে যে আপনার খরচ আপনি ওই আলোকে আপনার জন্য রাষ্ট্র আপনার দেওয়া ট্যাক্স থেকে রাষ্ট্র আপনাকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আপনাকে রিকগনাইজ করে সরকার আপনাকে একটি ভাতা দিবে, স্বাস্থ্য ভাতা, বা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আপনাকে স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা দেবে। এটা কিন্তু এখনকার ঢাকা মেডিকেল কিংবা আপনার অন্যান্য সরকারি হসপিটালের সাথে চিন্তা করলে হবে না। কিন্তু আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব বাংলাদেশের ক্ষমতায়, উনি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে উনি বাংলাদেশের দায়িত্ব নিলে বাংলাদেশকে আমূল পরিবর্তন করবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ইতিমধ্যে উনি প্রমাণ করেছে। আপনি দেখেছেন উনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সাল হবে রাজপথে, হয়েছে রাজপথে। সুতরাং যেই মানুষটার চিন্তার মধ্যে এরকম মানে ওনার চিন্তার লেভেলটা আপনি দেখেন, কিন্তু উনি কিন্তু যে কথাটা বলছেন উনি চিন্তা করতে পেরেছেন, কিন্তু উনি কল্পনা করেই কিন্তু বসে থাকেন না, উনি এটা প্রমাণ করে দিতে পেরেছেন যে বাংলাদেশের ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে, এবং জনগণ আল্লাহর হুকুমেই জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। 11 তারিখ থেকে আমাদের দল আবার জেলা ভিত্তিক সমাবেশে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্রের মধ্যে যে অরাজকতা হচ্ছে সেগুলোকে কঠোর হস্তে দমন করার জন্য দাবি জানিয়ে কিন্তু বিএনপি আবার মাঠে নামছে। একটি মহল কিন্তু চেষ্টা করছে বাংলাদেশে আবার যাতে নির্বাচন দেরিতে হয়। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, সে আগে বলছে আগে উন্নয়ন পরে নির্বাচন, এখন বলে আগে সংস্কার পরে নির্বাচন। চরিত্রগত কিন্তু তারা কাছাকাছি পর্যায়ে কেউ কেউ যাওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু কোন অবস্থাতেই এটা হতে দেব না ইনশাল্লাহ। নির্বাচন দিতে হবে তাদেরকে। বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, এবং বিএনপির সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন এখন কিন্তু যুব দল। এটা তো আপনারা জানেন। বাংলাদেশে যতগুলো অঙ্গ সংগঠন বিএনপির মতো সবচাইতে লিডিং পজিশনে কিন্তু আমরা আছি, এবং এবারের এই আন্দোলনের যুবদলের সর্বোচ্চ ভূমিকা ছিল। ছাত্রদলও ছিল, যেহেতু ছাত্রদের আন্দোলন ছিল, ছাত্রদল ছিল, কিন্তু পাশাপাশি আমরা আমাদের ব্যানারবিহীন ভাবে কিন্তু আমরা এই আন্দোলনে ছিলাম, সিরিয়াসলি ছিলাম। তো আপনাদেরকে মালয়েশিয়ার কমিটির প্রসঙ্গ কি আপনারা বুঝতে পেরেছেন? কমিটি অবশ্যই আমরা করব। ইতিমধ্যে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই, যেহেতু আপনার প্রবাসী নেতৃবৃন্দ, আমাদের প্রবাসী কিন্তু অনেকেই বলে অমুক জায়গার কমিটি, আসলে কিন্তু সব জায়গায় আমাদের কমিটি নাই। আমাদের রেকর্ড স্বীকৃত কমিটি আছে শুধু সৌদি আরবে, 2টা কমিটি আছে সৌদি আরবের পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল। সৌদি আরব অনেক বড় দেশ, তো ওটা 2টা ভাগে বিভক্ত। আর আমাদের এই নতুন কমিটি, এই
যুক্তরাজ্যের কমিটি ছিল, আবার আমরা এই যে গত 4-5 দিন আগে আমরা এই কমিটিটা করেছি যুক্তরাজ্যের। মালয়েশিয়ার কমিটিটা আমরা করবো, যেহেতু মালয়েশিয়াতে প্রায় 2 মিলিয়ন পিপলস বাংলাদেশি লোক খুব সম্ভবত এখানে আছে না, 20 লক্ষের মতো আছে না, স্বীকৃত হয়তো 15 লক্ষ বা 5 লক্ষ বেশি আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা এই কমিটি করবো ইনশাল্লাহ, খুব দ্রুত এই কমিটি করার চেষ্টা করছি। কিন্তু আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমি আপনাদেরকে দেখলাম, কথা বললাম, 2 একজনের ব্যাপারে হয়তো জানার চেষ্টা করব। আপনারা আগামী কমিটিতে যারা ইন্টারেস্ট ফিল করছেন যে আপনি সভাপতি প্রার্থী বা সাধারণ সম্পাদক প্রার্থী, আপনারা অবশ্যই আমাদের যুবদলের দপ্তর সম্পাদকের নাম্বারটা নিয়ে নেবেন। সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ ফাইল দিবেন। অনেকে কি করে জানেন, যে দেখা গেল একসাথে 200 ছবি পাঠায়, এটা আমি দেখিও না, কারণ ওই ফাইল ওপেন করা পসিবল আমার পক্ষে। পিডিএফ ফাইল দিলে আমরা দেখতে পারবো। আর সেকেন্ডলি ওই পিডিএফ ফাইলেরই হার্ড কপি আপনি সরাসরি দপ্তরে পাঠিয়ে দিবেন। এটা আপনাদেরকে আমি আনুষ্ঠানিকভাবে আজকে বলে গেলাম। আমরা খুব দ্রুত কমিটি করার জন্য চেষ্টা করতেছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমেরিকাতে আমাদের কমিটি ছিল, আমেরিকা সেটা হলো ইউনাইটেড স্টেটস কমিটি। আমরা আমেরিকার কমিটি বিলুপ্ত করে দিয়েছি, কারণ আমেরিকাতে অনেক বড় দেশ, সেন্ট্রাল যারা দায়িত্বে থাকে তারা অন্যান্য স্টেটসে যায় না যাওয়ার কারণে আমরা এখন চিন্তা করছি ওখানে স্টেটস কমিটি করব। আমেরিকাতে 50টি স্টেট, আপনারা জানেন, অনেক স্টেটে বাংলাদেশি তেমন নাই। আমরা প্রথম পর্যায়ে 15-16টি স্টেটে কমিটি করব, ওখানে কোনো সেন্ট্রাল কমিটি থাকবে না। কেন্দ্রীয় মানে আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কেন্দ্রীয় কমিটি আর এখন আমেরিকাতে আর কোনো সেন্ট্রাল কমিটি থাকবে না, স্টেট কমিটি আমরা করতেছি। বুঝতে পারছেন আপনারা? আপনাদের এখানে বোধহয় প্রভিন্স আছে না? এখানে মালয়েশিয়াতে কি প্রভিন্স সিস্টেম নাকি স্টেট আছে না? মালয়েশিয়া অনেক বড় দেশটা। আমরা যদি মালয়েশিয়ার নেতৃবৃন্দ হয়তো আরেকবার দেখবো যে সেন্ট্রাল কমিটি করবো, যদি এরকম হয় পরবর্তীতে আমরা সেন্ট্রাল কমিটি বিলুপ্ত করে তো স্টেট কমিটিতে চলে যেতে পারি, অনলি স্টেট কমিটি থাকবে, এরকম হইতে পারে। যদি আপনারা ঠিকমতো নেতৃত্বের যে অবস্থা দেখছে, এই অবস্থা হয়তো আমাদের এরকম চিন্তা করতে হইতে পারে যে অনলি স্টেট কমিটি থাকবে, দেয়ার আর নো সেন্ট্রাল কমিটি ইন মালয়েশিয়া, এরকম হইতে পারে, আমেরিকার মতো হইতে পারে। এখন কথা হলো যে এগুলো একটা সম্ভাবনার কথা। আপনাকে আরেকটা জিনিস, ওইটা ক্লিয়ার তো যে আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য কারো পিছনে দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করবেন, সেন্ট্রাল অফিসে যাবেন, আমরা কেন্দ্রে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আপনারা দেখা করবেন, সেটা ভিন্ন অফিসিয়ালি। আর দপ্তরের কাছে আপনাদের ডিটেলস দিবেন। কোন নেতা, এখানকার কোন নেতার লাইন আছে, অমুকের সাথে সম্পর্ক আছে, অমুকে ঘুরতে আসলে খুব সময় দিলেন, এগুলো করে কিন্তু নেতৃত্ব পাওয়া যাবে না। একদম বিলিভ, ট্রাস্ট, এগুলো করে কিন্তু নেতৃত্ব পাওয়া যাবে না। অন্তত আমাদের এই কমিটির সময় কিন্তু পাওয়া যাবে না। হয়তো আমরা কমিটি করতে পারি নাই, আবার আমি যে কমিটির সাধারণ সম্পাদক ছিলাম 25 মাস আমার দায়িত্বকালীন সময় 14 মাস আমি বাইরে ছিলাম, এরপর 11 মাস জেলে ছিলাম। ওটা একটা বিক্ষিপ্ত ঝঞ্ঝাবহুল সময় ছিল আমাদের, শেখ হাসিনার যে অত্যাচারের পিরিয়ড ছিল। আর এখনকার এই সময় আপনি দেখতে পারতেছেন যে এই ফ্রি টাইমে কিন্তু আমরা ইতিমধ্যে 10টা কমিটি করেছি, আরো কমিটি করবো। আমরা খুব দ্রুত কমিটির কাজ চলতেছে, হয়তো এখান থেকে যাওয়ার পরে আরো 5টা জেলা কমিটি আমরা করবো ইনশাল্লাহ, প্রায় রেডি আছে। গিয়ে হয়তো 5টা জেলা কমিটি আমরা ডিক্লেয়ার দিয়ে দিব। তো আপনারা সকলে ভালো থাকেন। বিএনপি পরিবার, এখানে আপনাদের একটি বিরাট স্মৃতি আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো এখানে মৃত্যুবরণ করেছেন। আপনাদের এখানে আমি শুনেছি মালয়েশিয়ার ইতিহাসের সর্ববৃহৎ জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছিল। জনাব আরাফাত রহমান কোকোর জানাজা, আমি মরহুম আরাফাত রহমান কোকোর জন্য আপনারা সকলেই দোয়া করবেন। মহান আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। এই পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার। বাংলাদেশের ইতিহাসে আমরা আজকে মানুষের কাছে একটা অন্যরকম সম্মান পাই। বিএনপি, জিয়া পরিবার, সৎ পরিবার, সম্ভ্রান্ত পরিবার। দেখেন আমাদের নেত্রী কিন্তু দেশ ছেড়ে যায় নাই। শেখ হাসিনা আজকে গোষ্ঠী শুদ্ধ, তাদের ফুল ক্যাবিনেট, পার্লামেন্ট মেম্বার, সচিব, ইভেন বাইতুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। এখন সুতরাং আমরা এমন একটা দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৎ মানুষ ছিলেন, একজন ভিশনারি স্টেটমেন্ট ছিলেন। এবং আপনি জানেন যে
এই মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার যখন মাহাথির মোহাম্মদ খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার ছিলেন, ওনাকে বাংলাদেশের একটা ঘটনার প্রসঙ্গ জিজ্ঞেস করেছিলেন। উনি বলেছিলেন, তখন আমার স্পষ্ট মনে আছে, যে এই মালয়েশিয়াতে বহু জাতিভিত্তিক একটি সমাজ আছে না, এখানে অনেক জাতিভিত্তিক, সে অনেক স্ট্রংলি এই সমাজটাকে কন্ট্রোল করতে পেরেছিলেন দেখে আজকে মালয়েশিয়া একটি উন্নত দেশ। আমরা মালয়েশিয়াতে আসি, এখানকার উন্নয়ন দেখে আমরা চিন্তা করি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব পেলে এই বাংলাদেশকে উনি ইনশাল্লাহ মালয়েশিয়া না সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমি আপনাদেরকে বলতে পারি যে বাংলাদেশে উনি 10 বছর টানা, মিনিমাম 10 বছর আল্লাহ ওনাকে দেশ শাসন করার জন্য সুযোগ দেন, উনি বাংলাদেশকে সিঙ্গাপুরে নিয়ে যাবে। ওনার মধ্যে যে মেধা, যে ইন্টেলিজেন্সি আমরা পেয়েছি, ইনশাল্লাহ নিয়ে যাবে। আরেকটি কথা আপনারা বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু ইউকেতে অত্যন্ত সিম্পল লাইফ লিড করেন। অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন, বিশ্বাস করবেন না, কিন্তু উনি সৎ মানুষ, উনি খুবই সিম্পল লাইফ লিড করেন। অনেকে বলে যে আমি চেয়ারম্যান সাহেবের খুব ক্লোজ আছেন, সম্পূর্ণ অনেকে কিন্তু এগুলো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু উনি নিজেকে প্রেস্টিজ দিয়ে থাকেন এবং খুবই পার্সোনালিটি নিয়েই কিন্তু উনি চলেন। একজন সৎ ব্যক্তিত্ববান একজন নেতা কিন্তু উনি, এটা আমি পার্সোনালি কিন্তু জানি। হয়তো এখান থেকে যাওয়ার পর আমার আবার হয়তো সুযোগ হবে ইউকে যাওয়ার, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জিয়া পরিবার বাংলাদেশ সর্বোচ্চ লেভেলের সৎ পরিবার, দেশপ্রেমিক পরিবার। আমি আপনাদের সকলের এই যে আজকে আপনাদের সাথে আজকে কথা বলতে পারলাম, আমি খুবই আনন্দিত। আপনারা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন, প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, আপনাদেরকে এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা অত্যন্ত সম্মানের জায়গায় দেখি। আপনাদের প্রতি আপনাদের এই যে অবদান দেশের প্রতি, এটাকে আমরা রেসপেক্টের সাথে দেখি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যুবদলকে শক্তিশালী অবস্থা নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আজকে আপনাদের সাথে এই যে মত বিনিময় সভার এই আলোচনা শেষ করছি। শুধু আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে আগামী নির্বাচন কিন্তু অনেক কঠিন নির্বাচন হবে, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং উনি কিন্তু বারে বলছেন যে মানুষের মনকে জয় করতে হবে, মানুষের মনকে জয় করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে, জনগণকে সাথে নিয়ে কিন্তু রাজনীতি করতে হবে। বাংলাদেশে মোটরসাইকেলের শোডাউন একদম নিষিদ্ধ করেছে দলের নেতা কর্মীদের জন্য। আপনি দেখেছেন, আমি এই যে এসেছি কেউ টেরো পাই নাই, কিন্তু আমরা কিন্তু এখন জেলা লেভেলে এইভাবেই যাই, কিন্তু একদম সিম্পল ভাবে চলাচল করার চেষ্টা করি, কারণ দল যেটা চায় সেটা আপনাকে সম্মান করতে হবে, দলের সিদ্ধান্ত মানতে হবে, রাজনীতি করতে হলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে। আমরা চেষ্টা করব একটি শক্তিশালী মালয়েশিয়া যুবদল গঠন করার জন্য। আপনাদের সকলের প্রতি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমাদের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন এবং আমার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলের প্রতি আমাদের বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।